হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে হাস হাস পাছে লোকে কি বলে সিরিজের একটি নতুন এপিসোড নিয়ে। আর আজকে কথা বলবো একজন এমন মানুষের সাথে যে বয়সে ছোট হলেও তার জীবন যুদ্ধটা কিন্তু অনেক কঠিন, অনেকটা বড়, অনেকটা আলাদা আর পাঁচটা মানুষের থেকে। আজ কথা বলবো তিন্নি কর্মকারের সাথে। চলো তাহলে আলাপ করে নি তিন্নির সাথে। নমস্কার তিন্নি, থ্যাংক ইউ সো নমস্কার। মাচ আজকে আমার নৈহাটি টু ক্যালিফোর্নিয়া চ্যানেলে তুমি আসার জন্য। আজ শুনবো তোমার জীবন যুদ্ধের কথা। এত তোমার বয়সটা ভারী ছোট, তুমি এখন পড়াশোনা করছো স্কুলে, কিন্তু তোমার এই ছোট্ট বয়সের যুদ্ধটা কিন্তু আর পাঁচটা মানুষের থেকে অনেকটাই আলাদা। এবার প্রথমেই আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তুমি এখন কি কি কাজের সাথে যুক্ত আছো আর তুমি কি পড়াশুনো করছো এখন। আমি এখন ক্লাস 12-এ পড়ছি, মানে সবে 11 শেষ হয়ে 12-এ উঠলাম। আর আমি এখন সিডব্লিউএফ এর সাথে যুক্ত আছি, সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তো ওখানে আমি যুক্ত আছি প্রায় 1 বছরের মতো। তো ওখান থেকে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, প্যারামেডিক্যাল কোর্স। তো সেটাও করছি, মানে অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে, এবার স্টার্ট হবে জুন মাস থেকে। তো থিয়েটার এইটা ওটা, তো সিডব্লিউএফ এর ওখানে একটা ইউনিফাইড থিয়েটার বলে একটা ইনক্লুড আছে, ওর সাথেই যুক্ত। তো ইউনিফাইড থিয়েটারও করছি, ওর সাথেও যুক্ত আছে, তো সব মিলিয়ে চলছে। আচ্ছা, এবার আমাকে বলো, যে শরীরে পুরুষ মননে নারী, আহ, কবে তুমি সেটা উপলব্ধি করলে এবং নিজের মননকে, নিজের সত্তাকে প্রাধান্য দেবে বলে তুমি ডিসাইড করলে? নিশ্চয়ই এই যে ডিসিশন মেকিং প্রসেসটা তোমার যখন নিজের মধ্যে তুমি উপলব্ধি করছো, সেটা তো সব থেকে কঠিন ছিল, নিজের মনের সাথে লড়াই। সেই গল্পটা একটু বলো যে কিভাবে শুরুটা হলো, কিভাবে তুমি সকলকে জানালে নিজের অভিব্যক্তিটা যে আমি এটা করতে চাই বা আমি এটাই। তো আমি ফার্স্ট থেকে এটা বলছি। তখন ক্লাস 4 কি এরকম পড়ি, হ্যাঁ ক্লাস 4 এরকম, প্রাইমারি স্কুলে পড়ি। তো তখন থেকেই ধরো হয় না যে মায়ের শাড়ি পরা লুকিয়ে লুকিয়ে, আমি তো ভীষণ মায়ের শাড়ি লুকিয়ে লুকিয়ে পড়তে পছন্দ করতাম, ভীষণ। তারপর রান্নাবাটি খেলা বাড়িতে দিদিদের সাথে, হ্যানা ত্যানা। তো তখন বুঝতাম না যে এইটাও একটা কিছু প্রবলেম বা হ্যানা ত্যানা। তখন ভাবতাম এটা নর্মাল একটা কিছু। যখন আস্তে আস্তে বড় হচ্ছি, তো এইটা তো আমার ভালো লাগছেই, আমার ছেলেদের সাথে খেলতে বা হ্যানা ত্যানা, ক্রিকেট ফুটবল, আমার ওগুলো কিচ্ছু ভালো লাগতো না। তো আমি ভাবছি যে ভাল লাগছে যখন আমি পড়ছি, কিন্তু এটা তো আর আর পাঁচটা মানুষ তো এটাকে আর ভালোভাবে নেবে না, না। তো এবার মা বকাবকি শুরু করছে, পাড়ার সমাজের সবাই বাবা মাকে হ্যানা ত্যানা বলছে। তো যখন 5-6 এরকম পড়ছি, তখন জিনিসটা আমি একটুখানি বুঝতে পারছি যে আমি যদি এরকম মেয়ে সেজে রাস্তায় বেরোই, বা আমাকে যদি এরকম ভাবে কেউ দেখে, তাহলে একটা লজ্জা লাগবে বা কেউ একটা বকা দিবে, তো এটা আমার খারাপ লাগবে। তো কি করতাম তখন 5, 6, 7, 8 এইগুলো আমি প্রথম লুকিয়ে লুকিয়ে ঘরে, মানে নিজেকে স্যাটিসফাইড করার জন্য একা একা মেকআপ টেকআপ করে একটু পুতুল খেলা, একটু বোনের সাথে খেলা, রান্নাবাটি খেলা, শাড়ি পরা, এগুলোই করতাম। তারপর কি হলো, তখন আমি বুঝতাম না যে ট্রান্স ওম্যান বা ট্রান্সজেন্ডার বা এরকমও কিছু একটা আছে। বা আমি শুধু ভাবতাম যে আমি ছেলেও নই, আমার একদমই ছেলে হতে পারবেন, আমি নারী। আমাকে মনে হতো ছেলেটা আমাকে সাজানো হচ্ছে। মানে মা যদি বলতো যে কোথাও ঘুরতে যাব চল, তো একটা কিটো পরলে, না কিটোটা আমার পরতে ভালো লাগবে না, মানে বোনের জুতো বা মায়ের জুতো ওইটাতে আমি চোখটা আটকে থাকতো। শার্ট টার্ট হ্যানা ত্যানা, মনে হতো যে ছেলেটা আমাকে সাজানো হচ্ছে। হুম। তো এরকম করতে করতে যখন আমি 9 কি 8 পড়ছি, তো তখন মানে বুঝলাম না, এই দিক ওই দিক দেখতে পাচ্ছি, তখন বুঝলাম না এইটাও একটা কোনো প্রবলেম না, এটা আমি নিজের সত্তাটাকে নিয়ে বাঁচতে চাই। তো যখন আমি নিজেকে বুঝতে পারলাম না যে এটা কোনো প্রবলেম নয়, তখন বীভৎস আমার উপরে টর্চার বলো, বুলিং বলো, হ্যানা বলো, মারাত্মক মারাত্মক, মানে সেটার কোনো মানে লিমিট নেই। এই জায়গাটা আমি তোমাকে একটু থামাবো। আচ্ছা, এই বুলিং এর কথাটা তো আমি আসবই, এটা তো মানে যে কোনো সংখ্যালঘু কমিউনিটির মানুষদেরকে যেন টার্গেট করা হয়, সেটা মানে আমি যেহেতু আমার বাড়িতে একটি স্পেশাল নিড বাচ্চা আছে, আমি জানি যে আহ, আহ, মানে সবাই
হয়তো সংখ্যা গুরু যারা, তারা যেটা চোখে দেখে এসছে, যেটা চোখে দেখে অভ্যস্ত, সেটার বাইরে কিছু দেখলেই সেটাকে ছোট করার একটা টেন্ডেন্সি ভীষণভাবে থাকে। হ্যাঁ, এবার আমি যেটা প্রথমেই আসবো, বাড়িতে তো ঠিক আছে, তুমি লুকিয়ে লুকিয়ে সাজতে, নিজের মনের মতন করে নিজেকে সাজাতে, কেউ যাতে না জানতে পারে, বুঝতে পারে। এবার তুমি বলো, তুমি যে স্কুলে যেতে, হ্যাঁ, 5 6 সেই সময়টার কথা তুমি যখন বলছো, আমি জিজ্ঞেস করি যে স্কুলে কি কোনো রকম হেনস্থার শিকার হতে হয়েছে এই কারণে? মারাত্মক মারাত্মক। দেখো, নিজেকে যতটাই না একটু কন্ট্রোলে রাখি না কেন, ওখানে স্কুলটা কি বলতো, একটা অর্ধেকটা টাইমই তো দিনের স্কুলেই কাটতো। হুম, তো হুম। বন্ধু বান্ধব থাকতো, তো যতই নিজেকে কন্ট্রোল করি কিছু একটা বিহেভিয়ারে তারা বুঝেই যেত। তো যারা 5 6 যখন বুঝে যেত না, বুঝে গেছিল, তো 6 7 8 মানে স্কুলের তো এক দুটো ফ্রেন্ড এরকম ছিল, মারাত্মক লেভেলের বুলিং, মানে বুলিং এ এরকম এরকম থাকতো, অনেকগুলো নাম শুনে নিয়েছি। যার মধ্যে কয়েকটা উদাহরণ হচ্ছে 50 50, হ্যাঁ না তেন। আর মামা বাড়ি বলো, আমার মামা বাড়ি, আমার নিজের মামা বাড়ি, আমার মাসির বাড়িতে, সব জায়গাতে শুনেছি আমি, ছোট্টবেলা থেকে এগুলো শুনেছি। আচ্ছা, এবার আমাকে বলো যে এইগুলো বাইরে থেকে যখন শুনছো একরকম, নিজের, তুমি যে বললে মামা বাড়ি, মাসির বাড়ি, এদের থেকে যখন শুনছো, কখনো কি মা বাবা সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তোমার হয়ে? অ্যাকচুয়ালি কি বলতো, ওরা ভাবছে হয়তো নর্মাল এটা বললে হয়তো আমার ছেলেটা তো ছেলে হয়ে যাবে, আচ্ছা। হয়তো এই কথাটা হয়তো ও একটা হার্টে লাগলে হয়তো আর এইটা হবে না, ও তাহলে ছেলেটাই থাকবে। তো আমার মা বাবার এইটা নিয়ে কোনোদিনও কোনো প্রবলেমই ছিল না। কিন্তু একটা জায়গায় তো আমারও এসে হার্ট হতো ব্যাপারটা। আমার মামা বাড়ি, আমার মাসির বাড়িতে মানে ও একটুখানি গ্রামাঞ্চল তো, তো ওরা এত কিছু বুঝতো না, তো ওরা আমি গেলেই বলতো মেয়ে নস্কা, হ্যানা ত্যানা, এটা শুনতে হতো। এবার আমার আরেকটা মাসিরও বক্তব্য ছিল, তুমি জন্মেছো ছেলে হয়ে মানে তোমাকে সিংহ হতে হবে, মানে নারী হয়েছে সিংহ হওয়া যায় না, এই কনসেপ্টটা আমি জানি না। মানে তুমি ছেলে হয়ে জন্মেছো মানেই তোমাকে সিংহ হতে হবে। আমি আজও বুঝি না যে এটা কেন। তো যাই হোক, তারপর যখন 9 কি 10-এ পড়ি, তখন আমি আর পারছি না জিনিসটাকে, মানে আর পারছি না, মানে এই যে ছেলেদের জামা কাপড় বলো বা ওই জুতোটা পরো, আরে রাস্তায় বেরোলে আমি দু একটা দিদিকে দেখছি বা বা বেশ ভাল লাগছে তো কুর্তিটা পরে, তাহলে আমিও পরলে আমাকেও খুব মিষ্টি লাগবে, আর আমার তো কুর্তিটা পরতে ইচ্ছা করছে, তো আমাকেও পরলে বেশ ভাল লাগে। তারপর থেকে ভাবলাম না, নিজেকে আমি চেঞ্জ করব, তো আমি আমার মতো করে বাঁচবো। তারপর কি হলো, ওইটাতে আমার মা বললো, আমার মামা বাড়ির লোক বললো, আমার ফ্যামিলির লোক বললো, মারাত্মক ভাবে অবজেকশন জানিয়েছিল, মারাত্মক ভাবে মানে মারাত্মক ভাবে অবজেকশন জানিয়েছিল। মানে ওইটা হয় না যে একটা ফ্যামিলির ভেতরে সব সময় চিল্লা মিল্লি একটা ট্রমা একটা ইয়ে, তো আমি মারাত্মক ভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম ওইটাতে। তো আর এমনও হয়েছিল যে না, এইটা হয়তো ওর কোনো একটা সমস্যা বা ওইটা হয়তো ওর একটা কোনো প্রবলেম, হয়তো কোন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে একটা মেডিসিন বা পিল খাওয়ালে মনে হয় ঠিক হয়ে যাবে, বা ও হয়তো ছেলে হয়ে যাবে, ও হয়তো একটা ভালো একটা লাইফ লিড করবে, বড় হয়ে চাকরি করবে, বউ হবে, বাচ্চা হবে, এইটা হচ্ছে আমার ফ্যামিলির ধারণা ছিল। তো যথারীতি ভাবে আমি বলেছিলাম, ঠিক আছে তোমাদের যদি মনে এইটুকুনি শান্তি লাগে, ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই, চলো তুমি কোন ডাক্তারের কাছে যেতে চাও। তো নিয়ে গেছিল আমার ফ্যামিলির লোক, আমার মা নিয়ে গেছিল, সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। সাইকিয়াট্রিস্ট দেখানোর পর মেডিসিন দিয়েছিল। তো মেডিসিন দেওয়ার পর আমি পুরো না বিছনা সহ্য হয়ে গেছিলাম, মানে আচ্ছা। মাথা তুলে বসতে পারতাম না, সব সময় ঘুমের ঘরে থাকতাম, সব সময় মানে সব সময়, মানে চোখটা যে হালকা একটু খুলবো, মানে দিনে একটুকুনিও চোখ খুলে তাকাতে পারতাম না, মানে নিজের মাথাটা এতটা ভার লাগতো, সবসময় শুয়ে থাকতো। মানে পাক্কা 1 বছর আমার উপর এটা চলেছে। মানে এত কষ্ট তুমি বলতে পারছি না, যে আমি যখনই বলতাম না মা আমি এই ওষুধটা খাবো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না এই কষ্টটা নিতে, তো মা বলছে খা, একটা সময় ঠিক হয়ে যাবে, মানে সুস্থ হয়ে যাবে, এটা তো তোর ভালোর জন্যই হচ্ছে, তুই সুস্থ হয়ে যাবি। তারপর ডাক্তারকে ফোন করা হচ্ছে, ডাক্তার বলছে কিছু হবে না, ডাক্তার বলছে না, ডাক্তারের যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় উনি বলছে ওইসব কোনো প্রবলেম না, ডিহাইড্রেশন হচ্ছে, বেশি করে জল খেতে বলুন, হালকা একটু ঘুমালেই হয়ে যাবে। আর আমি তো সারাটা দিন ঘুমিয়ে থাকতাম, কিন্তু চোখ খোলারই ইয়েটুকু পেতাম না। তারপর 1 বছর কন্টিনিউ, তখন আমার মাধ্যমিকের সময়, মানে আমার মাধ্যমিকের সময় আমি সারাটা দিন এরকম মানে ঘুমের ঘরে আছি। তার উপরে পাড়া, আমার মামা বাড়ি সবাই বলছে তোর ছেলেটা এরকম কেন রে, তোর ছেলেটা এরকম কেন।
তোর ছেলেটা এরকম মানে কিরকম আমি আজও সেটা বুঝলাম না। আরে নিজের সত্তাটুকুই তো নিয়ে বাঁচতে চাই, আর কিছু না। তো সবার কাছে শুনতে আমার মা না খুব সমাজ সমাজ এগুলো একটু মানে বাইরে কে কি বলবে, কেন তুই এরকম করছিস, বাইরে যদি কেউ খারাপ বলে, তো এরকম হয়েছে। 1 বছর পর আমি যখন বুঝতে পারছি এরকম করলে এবার আমি মরেই যাবো, আমি হুম আর বাঁচবো না, তখন আমি জোর করে বললাম আমি আর এই ওষুধটা খাবো না। কারণ আমি পাচ্ছি না সত্যিকারে, খাবো না বললাম, ঠিক আছে, খাওয়া বন্ধ করে দিলাম জোর জবরদস্তি করে। তারপর শুরু হলো অন্যভাবে টর্চার করা শুরু হলো। মানে বিভিন্ন ফ্যামিলি যে টর্চার গুলো হয় না ছোটখাটো, যে ওরকম বিভিন্ন ভাবে টর্চার হতো। এমনও একটা দিন গেছিল আমার ফ্যামিলির একজন, একটা টুকটাক একটা ঝগড়া লেগেছিল। তো একটা আছে না আমাদের এই কমিউনিটিতে একটা প্রফেশন আছে না, যারা কিন্নার বা এই নামটাতে নিয়ে হুম পরিচিত। হুম তো আমার বাড়ির একজন মেম্বার আমাকে বলেছিল ঝগড়া লাগার সময়, তো তুই তো এইটা একটু চিল্লে চিল্লে বলেছিলি, জাস্ট এটা ঝগড়া। তো এমন হয়েছিল, তো ওইটার জন্য আমাকে প্রেসার কুকারে গরম জল, যে ডিম সিদ্ধ করা হয়, তো ডিম সিদ্ধ করে ডিমটা নামিয়ে রাখা হয়, প্রেসার করে জলটা একটু ঠান্ডা সেইটাই নিয়ে আমার বুকে ছুঁড়ে মারা হয়েছিল। তো এরকম আমার উপর এতটা টর্চার হয়েছিল, এত। তখন তো প্রচন্ড শান্ত ছিলাম, যদি আমার ফ্যামিলির কেউ বলতো না আমি ভয় পেতাম যে হুম হুম মুখের উপর বলবো বা নিজেকে আমি এরকম ভাবে তুলে ধরবো, হুম তখন আমার এত সাহস ছিল না। তারপর তখন আমি একটা ক্লাস 10-এ পড়ি, তাও পড়াশোনাটাকে যেহেতু ভালোবাসতাম, তো কোনোভাবে মাধ্যমিকটা দিই, পাশও করে যাই, ভালোভাবে পাশও করে যাই। স্কুলে তো কেউ না জিনিসটাকে যেহেতু বয়েজ স্কুল পুরোটাই, তো কেউ না, মাধ্যমিকে আমি বসেছি সিটে পরীক্ষা দিতে বাইরের স্কুলে, তখনও পিছন থেকে আসছে, এই বিজরা, এই একটু বল একটু বল, মানে এগুলো আমাকে সেই বাইরের স্কুলে গিয়ে আমাকে শুনতে হয়েছে। হুম আর হুম নিজের টেস্ট এগুলো সবকিছু শুনেই আমি মানে আমি লাইফ টাইম পরীক্ষা দিচ্ছি, আমার দুটো চোখ থেকে জল পড়ছে, সামনে আন্টি বসে আছে কিছু বলছে না। হুম। এই গেছে গেছে। তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে এই ডিফারেন্স বা ভিন্নতাটা এখনো আমাদের শিক্ষিত সমাজ, তুমি এক্ষুনি আন্টির কথা বললে যে যে শিক্ষিকা হয়তো বা শিক্ষক, তারা তো শিক্ষিত নিশ্চয়ই। তো উম, তার মানে কি শিক্ষাতেও কোথাও গিয়ে আহ, আহ, কোথাও গ্যাপ থাকছে কি? মানে এটা তো এখন আর বলা যাবে না এটা অশিক্ষার লক্ষণ। শিক্ষিত মানুষরাও এরকম ধরনের কথা বলছেন, এরকম ধরনের জিনিস তারা দেখছেন এবং দেখে সেটাকে সহ্য করা মানে সে সাপোর্টও করছেন সেটাকেই, ওই বুলিংটাকে, রাইট? কিছু না বলা মানে। আহ, তো তোমার কি মনে হয় যে কোথায় গিয়ে চেঞ্জটা আনা উচিত? কোথায় সমস্যাটা হচ্ছে? দেখো আমার মা তো কোনোদিনই এটা মেনে নেয়নি প্রথমে। হুম হুম স্কুলে আমার যিনি পিটি টিচার ছিলেন, তো আমার চুলটা তো আস্তে আস্তে আমি বড় করছি, কারণ আমি আর চুল কাট, এমন অব্দি গেছে আমি যখন 8-9-এ পড়তাম, তোমার পাশের বাড়ির একজন কাকু বলেছিল যে তুই এরকম হয়ে যাচ্ছিস কেন, মানে খুব একটা বাজে একটা কথা, হার্ট টাচিং হুম একটা কথা হুম বলেছিল। আমি সেই সময় দৌড়ে এসে না আমি বাথরুমে বসে রেজার চালিয়ে দিয়েছিলাম মাথা থেকে পুরো, মানে আমার কাঁধ এতটা অব্দি চুল ছিল, আমি নিজে বসে বসে রেজার চালিয়ে দিয়েছি। আমাকে তাহলে এই চুলটার জন্য আমাকে এত খারাপ কথা বলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, হুম আয়নাটাকে সামনে রেখে আমি বাথরুমে একা একা বসে বাবার যে রেজার হয় না, হুম রেজার পুরো মাথা চালিয়ে দিয়ে পুরো আধ খেজরা করে আমি ন্যাড়া হয়ে গেছিলাম। তারপর আমার বাবা গিয়ে পুরোটা ন্যাড়া করেছিল, তো এতটা আমি কষ্ট পেয়েছিলাম। তারপর আবার চুল উঠলো, তারপর আবার চুল আস্তে আস্তে বড় হলো। আমি তো তখন ভেবে নিয়েছি না আমাকে মেয়ে হতেই হবে, সে যে যা ইচ্ছা বললো গিয়ে, হুম আমি সত্তাটুকু নিয়ে অন্তত বাঁচতে চাই। তো স্কুলে তখন কেউ জানতো না, তো স্কুলে সবাই জিজ্ঞাসা করতো কি রে তুষার, তো আমার ছেলেদের নাম তুষার, তো এখন তো তিনি বলেই বেশি শান্তি পাই, সবাই তিনি বলেই চেনে। নিশ্চয়ই। তো কি রে তুষার এরকম বলতো। আর আমার না এই নামটা বলতে কোনো ইয়েও নেই, কেন বলতো, আমার এই যে এত লড়াই এত জার্নি পুরোটা কিন্তু তুষার লড়েছে। ঠিক, তিন্নি শুধু একদম নাম ঠিক। কিনতে, হ্যাঁ, আমি তিন্নি, আমি এই ভালো কাজটা করছি, শুধু তিন্নি শুধু নামটা কিনছে, কিন্তু ফার্স্ট থেকে যে জার্নিটা না ওটা কিন্তু তুষার একা করেছে। ঠিক ঠিক। নামটা আমি কখনো ওরকম করবো না। তো আমি যখন স্কুলে ছিলাম তো বলতো কি রে তুষার তোর এত চুলটা এত লম্বা কেন, তুই চুল কাটিস না কেন। তখন কি বলবো, হ্যাঁ আমি না থিয়েটার করি, তো থিয়েটারে আমার একটা ক্যারেক্টার আছে, ওই চুলটা আমাকে বড় রাখতে হবে। 1 মাস চলে যাচ্ছে, 2 মাস চলে যাচ্ছে, কি রে তোর থিয়েটার হচ্ছে না, তুই কবে চুল কাটবি। তারপরে আমার যিনি পিটি টিচার স্কুলে, তো উনি হালকা একটু সন্দেহ করেছিল,
উনি যে তালের ডান্ডা গুলো হয় না, তালের ডালগুলো, তো উনি ওগুলোকে নিয়ে সবসময় ঘুরতেন না, ছেলেদেরকে বিধরক মার মারতেন। আর আমি তো ওরকম ভাবতাম না যে আমি একটা ছেলে, ওটার মারটা আমি সহ্য করে নেবো। হুম তো হুম খুব ভয়। উনি ওইটাকে নিয়ে বলছিলেন একদিন স্কুলে যে তুই একবার হেঁটে দেখ তো, তোর পিছন থেকে আমি দেখবো মানে তোর হাঁটুনিটা কেমন। মানে উনি টেস্ট করবেন যে আমি মেয়েদের হুম মানে মেয়েদের মতো খাইনি। হুম তখন আমার বায়োলজি ম্যাম বা আমার স্কুলের বায়োলজি ম্যাম, উনি আমাকে ছোট থেকে খুব ভালোবাসতেন, রত্না দাশগুপ্ত ম্যাম। তো উনি বলছেন না না আমার স্টুডেন্ট এরকম না, তুই ভুল ভাবছিস সব, বলে আমাকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছে। আমি হুম। ভাবছি বাহ, অনেকটা শিখে গেছি। তো ওই ম্যামও তখন আমাকে ওরকম ভাবে অ্যাকসেপ্ট করেনি, বা উনিও যদি জানতেন যে আমি সত্যি ট্রান্স তখনও মনে হয় উনি অ্যাকসেপ্ট করতেন। হুম সিডব্লিউএফ এর কথা বলি, সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বা ইউনিফাইড থিয়েটার গ্রুপ, তো তার সাথে উনি 5 বছর হয়ে গেছে যুক্ত আছেন। আচ্ছা। তো ওখান থেকে একজন ট্রান্স পার্সনের দরকার ছিল এই আগের বছর দুর্গাপুজোটাতে। তো বলছিল রত্নালি, তো আপনার কাছে কি এরকম কেউ জানা আছে যিনি ট্রান্স ওম্যান বা এরকম, যে এই হুম ক্যারেক্টারটার জন্য করতে পারে? তখন আমার ম্যাম ভেবেছিল হ্যাঁ আমাদের স্কুলে এরকম একজন আছে। সে যতই মিথ্যা কথা বলুক, মানে ম্যামের একটুখানি মনে খটকে লেগেছিল হয়তো, সে ওরকম। তো আচ্ছা। ম্যাম ডাইরেক্ট বলেছিল যে তুষার, তোর জন্য একটা নাটকে আছে, আমি একটা জায়গায় নাটক করি, তো তোকে এখানে লাগবে। আমি না শুনে জাস্ট শক হয়ে গেছিলাম যে ম্যামের কাছে আমি তো কোনো দিনে আশা করিনি। তো ম্যাম এসে এটা আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে। তারপর ওখানে গেলাম। ইউনিফাইড থিয়েটার গ্রুপ আমার লাইফের একটা বহুত বড় জায়গা। আমার সেখানে মানে অনেক বড় একটা স্বাধীনতার জায়গা, যেখানে আমি অনেকটা স্বাধীনতা পেয়েছি। ইউনিফাইড থিয়েটার গ্রুপ আমার ম্যামকে বুঝিয়েছে যে না, এটাও একটা জিনিস, এটা হুম কোনো রোগ নয়। হুম তারপরে আমার ম্যাম বোঝার পর পুরো আমার স্কুলকে বুঝিয়েছে আমার ম্যাম একাই। তো স্কুলে এখন অ্যাজ আমি ট্রান্স পার্সন, আমার বন্ধুরা সবাই আমাকে তিন্নি বলে। এখন যেহেতু কোয়েট হয়ে গেছে, তো কোয়েট হয়ে যাওয়ার পরে কি হয় না, মেয়ে বন্ধুরা চলে আসে। তো মেয়েদের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ ওরা বোঝে ব্যাপারটা খুব ভালো। হুম তো হুম। ওদের সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে আমার ক্লাসে মেয়ে বন্ধুদের সাথে। তো এখন আর ওই স্কুলে ওই প্রবলেমটা হয় না, সবাই জানি যে অ্যাজ আমি ট্রান্স পার্সন, আর স্কুল থেকে ওই প্রবলেমটা। বাহ। মানে ইউনিফাইড থিয়েটারের হাত ধরে তুষারের আত্মপ্রকাশ তিন্নি হিসেবে বলা যেতে পারে। বাহ। এটা শুনে একটা কথা তোমার শুনে খুব ভালো লাগলো যে তুমি তুষারকে ভীষণভাবে সম্মান দাও তোমার জীবনে, কারণ সেই তোমাকে কিন্তু এই আন্দোলনটা, এই যে তুমি লড়াইটা লড়েছো, সে একাই দাঁড়িয়েছিল। একদম। সে এবার জানে হ্যাঁ। কতটা ডিপ্রেশন ছিল, কতটা মেডিসিন খেয়েছে, কতটা ঠিক চোখের জল ফেলছে, সবকিছু তুষার প্রুফ আছে, তিন্নি নয়। ঠিক। তিন্নি তো শুধু নামটা কিনেছে, এই একটা ভালো এইটা, সবকিছু তুষার। নিশ্চয়ই। তুষারের যুদ্ধের ফলাফল হচ্ছে তিন্নি। একদম। ঠিক। এবার আমায় বলো যে এই যে দুর্গাপুজোয় তোমার আত্মপ্রকাশ হলো, তুমি নতুন জীবন পেলে একটা, মানে নিজের মনের মতন জীবন তুমি পেলে। হ্যাঁ। তো এরপরে তুমি বলো যে এই যে ইউনিফাইড থিয়েটারের কথাটি বলছো তুমি, এখানে মূলত কি ধরনের কাজ হয়? এখানে অ্যাকচুয়ালি ইউনিফাইড থিয়েটার গ্রুপ আছে, ওখানকার ওনার হচ্ছেন নূপুর সরকার ম্যাম, তো আমি দিদি বলেই ডাকি। তো পার্সোনাল ডিসেবিলিটি যাদের আছেন, হুম তারপর LGBTQIA+, হুম এই হুম ব্যাপারগুলোকে নিয়ে প্রচন্ড ভাবে কাজ করা হয়। মানে হয় না, আচ্ছা এই তুই খুব গরিব, আমি বড়লোক, জানিস আমি একটা ফোন কিনেছি, তোর নেই। মানে এই যে বুলিং গুলো হয় না, হুম বিভিন্ন হুম রকমের তো bullying হয় হুম আজকাল এই হুম পাশে। ওখানে এইটা বোঝানো হয় না, আমরা বুলিং করবো না, আমরা সবাই এক। আজকে আমরা যদি রাস্তায় একটা পার্সোনাল ডিসেবিলিটি কাউকে দেখি, আমরা তাকে দয়া করতে যাই, আমরা হুম দয়া করার নেই। আমরা তো ভাই বোন হিসেবে হয়তো তার হাতটুকু ধরতে পারি, হুম আমরা যে তাকে দয়া করবো সেই রাইটটা আমাদের নেই। হুম। একদমই ভগবান দেয়। তো আমরা ভাই বোন হিসেবে হয়তো হাতটুকু ধরতে পারি। ঠিক। ইউনিফাইড থিয়েটার আমাদের সকলের জন্য একটা অনেক বড় জায়গা। ইউনিফাইড থিয়েটার সকলকে এক হতে শিখিয়েছে, তাই তো? শিখিয়ে করে রেখেছে, এখন ভবিষ্যতেও এক হয়ে থাকবো। এবার তুমি বলো যে অনেক সময় ট্রান্সজেন্ডারের কথা আহ, আলোচনা করার সময় অনেকে, আমিও শুনেছি, বলে ফেলে থার্ড জেন্ডার, এবং এমন বহু ইন্টারভিউতে থার্ড জেন্ডার এই টার্মটা ব্যবহার করা হয়ে থাকে। তো সেটা তুমি কতটা একমত, বা তোমার কি মতামত সেই বিষয়ে? আমার পার্সোনাল মতামত হচ্ছে কি, দেখো ফার্স্টে তো সবাই জানতো যে মেল ফিমেল এই দুটোই জেন্ডার, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ।
তো এইটাই জানতো, যেহেতু এই ইদানিং করে আমরা ট্রান্সরা পেয়েছি একটা হুম, স্বাধীনতা, তো আমাদের কি কোনো থার্ড জেন্ডার বানিয়ে দিল। অ্যাকচুয়ালি হুম, আমরা কি আদৌ থার্ড জেন্ডার? যেহেতু আমাদের শরীরে পুরুষ ছিল, মহিলা আছে, তো আমাদের ফার্স্ট জেন্ডার হওয়ার কথা। তো আমি তো নিজের দিক থেকে ভাবি না যে আমি থার্ড জেন্ডার। ট্রান্স ওম্যান বা ট্রান্স বলতে পারো, থার্ড জেন্ডার বলে কিছু হয় না। তো এটা মানুষজন সমাজ একটা নাম ট্যাগ দিয়ে দিয়েছে, এটা আর ঠিক, কিছু না, থার্ড জেন্ডার বলে কিছু না। ঠিক। এবার আরেকটা যেটা তোমার প্রতি আমার প্রশ্ন থাকবে, তুমি তো এখন একজন রূপান্তরকামী, মানে রূপান্তরিত তো তুমি এখনো হওনি, তোমার বয়সটা অনেকটাই অল্প। হ্যাঁ। তো এবার তুমি আমাকে বলো যে ভবিষ্যতে কি তোমার রূপান্তরিত হওয়ার কোনো প্ল্যান আছে বা ইচ্ছা আছে? মারাত্মক, মারাত্মক। দেখো, একটা মন নিয়ে তো কখনোই আমি বলতে পারবো না হ্যাঁ আমি নারী, আমি নারী, সারা জীবন তো এই লড়াইটা করে যেতে পারবো না। তো একটা শরীরও দরকার হয়, এবং শরীরটা যতটা না আমি মানুষের কাছে তুলে ধরার থেকে আমি নিজেকে নিজে। দেখবো না হয়েছি, প্রপারলি আমি মেয়ে হয়েছি, আমি একটা নারী হয়েছি, এইটা আমি লোকে দেখানোর থেকে না আমি নিজে একটা স্যাটিসফাইড হব না আমি হয়েছি হয়েছি। ঠিক, এটা একটা মারাত্মক আমি তো মেয়ে, মেয়ে তো আছি জন্ম থেকেই আমি মেয়ে। যেটা শারীরিক ভাবে যে ভগবান একটুখানি খামতি রেখেছে, সেটাকে আমাকে একটুখানি ডাক্তারের সাহায্যে একটুখানি ফুলফিল করে নিতে হবে একটুখানি। বাহ, বাহ। এবার আমাকে বলো, তিন্নি, যে মাতৃত্বের তো কোনো লিঙ্গ হয় বলে আমি মনে করি না। তো আহ, কখনো কি মা হওয়ার ইচ্ছা আছে, মানে আহ, এরকম কিছু ইচ্ছা রাখো ভবিষ্যতে? কোনো না, বলবো না, আমার ছোট থেকে মা হওয়ার ইচ্ছা। বাহ। থেকে মানে বাচ্চা দেখলেই এই আয়তো একটুখানি ছেলেরা হয় না কি এরকম এরকম করে, আমার আবার এরকম না, আমার একটুখানি কাছে দেখে গাল দুটো এরকম করো, বাচ্চাটাকে হুম, হুম, এরকম করো। এটা মাতৃ স্নেহে যেহেতু এই বাচ্চাটা লাগবে হুম, এরকম। আমি আমার নিজের বাড়ি বলো বা রাস্তায় বলো বা কোনো বাচ্চা দেখলে না, আমি খালি ভাবি আমি কবে বড় হব, তো কবে মা হব, মা ডাকটা আমি আমার বাচ্চার কাছ থেকে শুনবো। তো এটা নিয়ে একটু বড় ঘটনাটা আছে, আমি একটু বলছি। বলো। তো ছোট থেকেই মা হওয়ার ইচ্ছে তো প্রবল, প্রবল মানে প্রবল মা হওয়ার ইচ্ছা। তো ইদানিং করে আমি যখন ইলেভেনে উঠলাম, তো একটা কোয়েট স্কুল হয়ে গেল না, তো আমি একটু খুলেই বলছি, কোয়েট স্কুল হয়ে গেল। তো হুম, আমার অনেক মেয়ে বন্ধুরাও আছে। তো আমার মেয়ে বন্ধুদের মধ্যে একটা, আমরা যখন কমন রুমে বসে থাকতাম যখন আমাদের অফ পিরিয়ড চলতো, তা আমার, দেখো আমাকে সবকটা মেয়ে বন্ধু অ্যাজ দ্য ওম্যান হিসেবেই আমাকে ট্রিট করে, অ্যাজ দ্য গার্ল হিসেবে হুম, ট্রিট করে। তো আমাদের গল্প যখন হয় না, তখন একটা আমার বন্ধু বলেছিল, আর ভাল লাগে না জানিস এই পিরিয়ডস এর টাইমটা এতটা কষ্ট না, আর ভাল লাগে না। আমার না চোখ থেকে জল পড়ছে, আমি তখনও কিছু বলিনি। ও তখন বলছে কিরে তুই কাঁদছিস কেন? আমি বলছি আচ্ছা তোদের যে এত অবজেকশন না পিরিয়ডস এর টাইমটা তোদের একদম ভাল লাগে না, কষ্ট হয়। জানিস আমি না ভগবানের কাছে চেয়েও এই জিনিসটা পাইনি। হুম, জানিস এই জিনিস করে না আমি জীবনেও নারী কাটতে বা নারী ছিঁড়তে পারবো না, যেটা মা ঠাকুমারা বলে না, আমি হুম, জীবনে মা, নিজের একটা রক্তের একটা মা ডাকটা শুনতে পাবো না, যেটা তোরা শুনতে পাবি। হুম, হ্যাঁ, সারদা বা সবাই সন্তান জন্ম দেয়নি বা তারাও মা, হুম, বাট নিজের শরীর থেকে যে একটা ব্যাপার না, ওই মা ডাকটা আমি আর শুনতে পাবো না, সেই আকাঙ্ক্ষাটা। তো তারপর থেকে না আমার সবকটা মেয়ে বন্ধুর ওই মাথাটাতে এমন একটা ইয়ে হয়ে গেল না, সত্যি তো ওই কথাটা একদম ঠিক বলেছে। তো আমার মামা বাড়িতে অনেকে বলতো, আচ্ছা তুই মা হতে চাস কেন, বাবারা অনেক কষ্ট করে, বাবারা বাইরে অনেক রোজগার করে, কষ্ট করে, স্ট্রাগল করে, তুই বাবা ওই স্ট্রাগলের ভয় কি তুই মা হতে চাই? আমি তখন একটাই কথা বললাম, আচ্ছা তুমিও তো মা, তুমি কি স্ট্রাগলের ভয় তুমি কি মা হতে চেয়েছিলে? তখন বললো না দেখ আমি তো জন্মগতই নারী। আমি বলেছি হ্যাঁ ভগবান তোমাকে ফিজিক্যালি ভাবে জন্মগত নারী বানিয়েছে, বাট আমাকে জন্মগত ভাবে মেন্টালি ভাবে নারী বানিয়েছে। দুজনের ক্ষেত্রে এইটুকুনি ডিফারেন্স, আর বেশি কিন্তু ডিফারেন্স নেই। আমি যদি অ্যাজ আ সিঙ্গেল মাদারই হই, তো হুম, আমাকে তো বাচ্চাকে তো আমাকেই রোজগার করে খাওয়াতে হবে, বাট আমার মা হওয়ার ইচ্ছাটা তো আর বাবা হয়ে যাবে না। মা ঠিক। হওয়ার ইচ্ছাটা মা থাকবে, আমার সন্তানের সাথে মা হিসেবেই ট্রিট করবো। যদি আমি সিঙ্গেল মাদার হই, আমি যদি বিয়েও না করি, একটা বাচ্চা যদি অ্যাডপ্ট করি, তো আমার সেম মা হওয়ার অনুভূতিটা সেমই থাকবে, তো আমার মা হবই একদিন একদিন। হ্যাঁ। আমার মনে হয় যেটুকু পথ আমি আমার নিজের জীবনে এক্সপিরিয়েন্স করেছি, আহ, মাতৃত্বটা না একটা অনুভূতি,
এটা অনুভূতি। সম্পূর্ণ একটা অনুভূতি কিন্তু। ধরো তুমি বায়োলজিক্যালি সেই বাচ্চাটির মা নাই হও, কিন্তু সেই অনুভূতিটা কিন্তু অল্টার করা যায় না। একজন বাবাও কিন্তু আহ, মা হতে পারে কোনো বাচ্চার জীবনে। হ্যাঁ, তো তাই জন্য আমার মনে হয় বাবা মা, আমরা যদি লিঙ্গ দিয়ে না বিচার করে, যদি অনুভূতিটা দিয়ে বিচার করি, আজকে আমার এই পডকাস্টটি তোমার সাথে যে কথা বলছি, নিশ্চয়ই তোমার পরিচিত অনেকে দেখবেন আশা করব। তো তাদের জন্য একটাই কথা, যে মাতৃত্বের কোনো লিঙ্গ নেই, মাতৃত্বটা অনুভূতি, এটাকে ভিতর থেকে অনুভব করতে হবে। কোনো, আমি বলছি না যে কোনো জেন্ডারের রোলই ইজি, আমি বিশ্বাস করি না। একজন মা তার গর্ভে 9 মাস একটি বাচ্চাকে রেখে যখন ফাইনালি ডেলিভার করেন বেবি, সেই জার্নিটা কিন্তু অনেকটা কঠিন, সেই পেইনটা অনেকটা বেশি। এটা হয়তো কোনো ছেলে হলে তারা হয়তো এই এই পেইনটা টলারেট করার মতন তাদের শরীর নয়, তাই ঈশ্বর তাদেরকে অন্যভাবে বানিয়েছেন। কিন্তু হ্যাঁ, কিন্তু বাবা, আমি এখানে বলবো যে জেন্ডার ভিত্তিক না দেখে বিষয়টাকে যদি আমরা অনুভূতি ভিত্তিক দেখি, তাহলে কিন্তু ট্রান্সজেন্ডার বলো, পুরুষ বলো, নারী বলো, সকলেই মা হতে পারেন। কেন, অনুভূতি যার মধ্যে আছে সেই মা, মনে হয়। একদমই। আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট প্রশ্ন করব, যে ফিউচারে কি তুমি এই এলজিবিটি কিউ কমিউনিটির জন্য কিছু করতে চাও? তোমার তোমার ফিউচার প্ল্যান কি, নিজেরও, নিজের জন্য, আর এই কমিউনিটির মানুষদের জন্য? দেখো, অনেক ট্রান্সরা থাকে, এলজিবিটি কিউ এই কমিউনিটির অনেক মানুষ থাকে, যে তারা স্টাডি করে এডুকেটেড হয়ে একটা প্রফেশনে দাঁড়াতে চায়, যেন আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। ঠিক। তো আমিও এদের মধ্যে একজন, যে মাথা উঁচু করে যেন বাঁচতে পারি, যে একজন না, ও একটা নর্মাল মেয়ের মতন নেই। ঠিক। তো হুম। এটা এদের জন্য অবশ্যই করার ইচ্ছা আছে, যতটা আমার সাধ্যের মধ্যে করবে আমি নিশ্চয়ই করবো তাদের জন্য, যতটা করা সম্ভব। তার মধ্যে আমি ছোট থেকে থিয়েটার করি, মানে নাটকের ওপর আমার বিভৎস নেশা একটা, যে আমি অভিনয় করবো, অভিনয়ের ওপর। তারপর ছোটখাটো জুনিয়র আর্টিস্ট, যখন ছোট ছিলাম জুনিয়র আর্টিস্টের টিভিতে কয়েকটা শো করেছিলাম। বাহ। অভিনয়টাকে তো আর সারা জীবন ভালোবেসেই যাবো, অভিনয় করেই যাবো, তার পাশে তো একটা কিছুকে রাখতে হয়। তো সেটাকে এই সিডব্লিউ আমাকে সুযোগটা দিয়েছে একটা প্যারামেডিক্যাল কোর্স করার জন্য, তো সেটাকেও করতে, তো এইভাবেই যাচ্ছে। এই এই প্যারামেডিক্যাল কোর্স, এটা অনেকবার তোমার মুখে আমি শুনলাম। এবার আমার দর্শকদের জন্য যদি তুমি একটু এক্সপ্লেন করে বলো, এই কোর্সটা অ্যাকচুয়ালি কি, মানে এটার এমটা কি, এর গোলটা কি এই কোর্সের? এই কোর্সের অ্যাকচুয়ালি একটা এম হচ্ছে গিয়ে, যারা ট্রান্স পার্সন আছে না, এটা হুম। একটা বড় একটা কোলাবোরেশন করেছে সিডব্লিউএফ এর সাথে, যে যারা ট্রান্স পার্সন আছে তো তাদের সাথে তারা যেন আর চাকরির জন্য যেন আর হাহাকার না করে, মানে যারা এডুকেটেড ট্রান্স আছে যেন পড়াশোনার পর যেন তারা কিছু অন্তত করতে পারে, মাথা উঁচু করে। নিশ্চয়ই। তো এরকম 20-30 জন মতো ট্রান্স এবং জেনারেল মানুষজনদেরও নেওয়া হচ্ছে। তো এটা একটা 9 মাসের একটা কোর্স। তো করানোর পর তারা একটা চাকরি পাবে, নিজেদের পায়ে দাঁড়াবে এবং ফ্যামিলিতে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সগর্বে একটা কাজ করবে, চাকরি করবে, সরকারি চাকরি। তো এইটাই। বাহ। বাহ। উম এই এই কথাগুলো আলোচনা করা খুবই জরুরি ছিল। খুব ভালো লাগলো তিন্নি, তোমার এই এত অল্প বয়সে এতগুলো লড়াই, এত কিছু তুমি দেখে নিয়েছো। এভাবেই তুমি এগিয়ে যাও এই সাহসের সাথে। কারণ কি, যে সৎ আর যার ইন্টেনশন আমি মনে করি যে অনেস্ট, সে জীবনে একদিন না একদিন বড় হবে। খুব ভালো লাগলো তিন্নি। ধন্যবাদ আমার এই সেশনে আসার জন্য। তুমি যদি আমার এই নৈহাটি টু ক্যালিফোর্নিয়া চ্যানেলের জন্য কিছু বলতে চাও আমার দর্শকদেরকে। একদম, নৈহাটি টু ক্যালিফোর্নিয়া এই চ্যানেলটা, তো কি বলবো, মানে আমি কয়েকটা ভিডিও বেশ আছে, আমি নিজেও সাবস্ক্রাইব করে রেখেছি। তো ভিডিও এত পছন্দ হয়েছে, মানে সবার কথা শোনে এবং সবাইকে এক্সপ্লোর করে। অনেকে আছে না, যে ভাবে যে আমার মনের কথাটা কোথায় গিয়ে বলবো, হুম। বা কে শুনবে আমার মনের হুম। কথাটা। তো কিন্তু ক্যালিফোর্নিয়া প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেলটা তাদের জন্য বা আমাদের জন্য একটা অনেক বড় প্ল্যাটফর্ম। তো দেখুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন এবং ফলো করতে থাকুন এইটা। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। ইউ ওয়েলকাম। বাই। বাই।